আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম ইট পাটকেল। লিখেছেন সানজিদা বিনতে শফি। পর্ব সংখ্যা 34 থেকে 36 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। কামিনী চৌধুরীকে একটা চেয়ারের সাথে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। চারিদিকে গার্ডরা ঘিরে রেখেছে তাকে। বাচ্চাদের আলতো করে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে বাহাদুর আর একজন মেয়ে গার্ড। অনেকক্ষণ না খেয়ে থাকার দরুন তার একটু পরপর কেঁদে উঠছে। কামিনী চৌধুরীর গায়ে কেউ হাত তুলেনি। যতই অন্যায় করুক না কেন, কামিনী চৌধুরী আশমিনের মা। তাকে আঘাত করার সাহস কারণ নেই। আশমিন দরজা খুলে ভিতরে ঢুকতেই সবাই সরে দাঁড়ালো। আশমিনের পিছনে সানবি আর আমজাদ চৌধুরীও ভিতরে ঢুকলো। কামিনী চৌধুরী রক্তিম চোখে তাকিয়ে আছে সবার দিকে। আশমিন সেদিকে একবার তাকিয়ে নিজের মেয়েদের কাছে গেল। স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে মেয়েদের নিজের কোলে নিয়ে বুকের সাথে আগলে রাখলো কিছুক্ষণ। বুকের অসহ্য অস্থিরতায় এতক্ষণে পাগল হওয়ার দশা তার। সন্তানদের কোলে নিয়ে অশান্ত বুক শান্ত হয়ে এসেছে। বাবার কোলে উঠে মেয়েরাও চুপ হয়ে গেছে। আশমিন দুজনের কপালে চুমু খেয়ে তাদের কোলে নিয়েই কামিনী চৌধুরীর সামনাসামনি বসলো। মেয়েদের বুকের সাথে আগলে ধরে কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমাকেও কি এভাবে নিজের বুকে আগলে রাখতে পারতেন আম্মু? এত বছর পরে ছেলের মুখে আম্মু ডাক শুনে অবাক হয়ে তাকিয়ে রইল কামিনী চৌধুরী। কিসের প্রতিশোধ নিতে চাইলে আম্মু? ভালোবাসার মানুষ হারানোর? তাহলে তার একমাত্র অংশকে এভাবে অবহেলা করলে কিভাবে? তার ভালোই বাসা যদি তোমাকে এতটা উন্মাদি করে থাকে, তাহলে তার সন্তানের জন্য নিজেকে মমতাময়ী করতে পারলে না কেন? আসলে তুমি কখনো কাউকে ভালোই বাসনি। তুমি শুধু তাকে উপলক্ষ বানিয়েছিলে নিজের মনের ভিতর থাকা ঘৃণা প্রকাশ করতে, তাই না আম্মু? কামিনী চৌধুরী রক্তিম চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। আমজাদ চৌধুরী সহ সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। আশমিন দীর্ঘশ্বাস ছাড়ল। বাচ্চাদের আমজাদ চৌধুরী আর সানবি কোলে দিয়ে কামিনী চৌধুরীর মুখ খুলে দিল। অগোছালো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিয়ে তার কপালে চুমু খেয়ে জড়িয়ে ধরল তাকে। কামিনী চৌধুরীর মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে ধরা গলায় বলল, আমার একা থাকতে খুব কষ্ট হতো আম্মু। হোস্টেলের অনেক ছেলেরা আমাকে মারতো। আমি খুব ছোট ছিলাম, কিছু বলতে পারতাম না তাদের। একা একা ঘুমাতে ভয় হতো খুব। মাঝরাতে ঘুম ভেঙে গেলে ভয়ের জোরে কেঁদে উঠতাম। তখন পাশের ছেলেকে আমাকে বারান্দায় বন্ধ করে দিত। ঠিকভাবে খেতে দিত না। মাঝে মাঝে সারাদিন বাথরুমে বন্ধ করে রেখে আমাকে কষ্ট দিত। ওরা আমাকে পছন্দ করতো না আম্মু। তুমি কেন আমাকে তোমার সাথে রাখলে না? রাতে তোমার বুকে ঘুমাতে খুব ইচ্ছে করতো আমার। আমাকে একটু বুকে কেন জড়িয়ে ধরতে না আম্মু? আমি তোমার ছেলে বলে আমি তোমার ছেলে বলো, সন্তানের সাথে কেউ এমন করে? কামিনী চৌধুরী চুপ করে আছে। আশমিনের কোনো কথা তার মনে আঁচড় কেটেছে কি না বোঝা যাচ্ছে না। অমি আশিয়ানের সাথে নূরও এসে পড়েছে। অগোছালো নূরকে দুই দিক থেকে আগলে রেখেছে দুই ভাই। নিজে নিজে দাঁড়ানোর অবস্থায় নেই নূর। অমি অনেকবার আটকানোর চেষ্টা করেও সফল হয়নি। আশমিনের দেয়া মেসেজের কথা অমির মুখে শুনেই আসার জন্য পাগলামি শুরু করে। আশিয়ানও তখন সেখানে উপস্থিত হয়। নূরের অবস্থা দেখে আশিয়ান নিজেই তাকে এখানে নিয়ে আসে। কামিনী চৌধুরী নূর আর আশিয়ান অমিকে একসাথে দেখেই জ্বলে উঠল। আশমিন তার হাতের বাঁধন খুলে দিতেই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে নূরের উপর আক্রমণ করে বসল সে। আশিয়ান আর অমি আটকে দিল কামিনী চৌধুরীকে। আশমিন কামিনী চৌধুরীর ধাক্কায় কিছুটা পিছিয়ে গিয়েছে। নিজেকে সামলে শান্ত চোখে তাকালো কামিনী চৌধুরীর দিকে। নূর নিজের বাচ্চাদের কাছে গিয়ে তাদের সারা মুখে চুমু খেলো। তাদের কোলে নেওয়ার অবস্থায় নেই সে। আশমিন ধীর পায়ে এসে দাঁড়ালো কামিনী চৌধুরীর সামনে। আশিয়ান আর অমি তাকে ধরে রেখেছে। আশমিন শান্ত গলায় বলল, আমার মেয়েদের কেন কিডন্যাপ করেছিলেন? কামিনী চৌধুরী দাঁত কিরমির করতে করতে বলল, বেঁচে দিতাম তোর মেয়েদের। আমার সামনে তোরা শান্তিতে থাকবি তা আমি থাকতে সম্ভব না। ওর বাবার জন্য আমি ছোট থেকেই অবহেলায় বড় হয়েছি। কারণ আমি মেয়ে। বাবা মা সারাদিন ভাইয়ের পেছনেই লেগে থাকতো। মরে যাওয়ার আগে সব সম্পত্তিও তার নামে দিয়ে গেল। আমাকে বাঁচতে হতো তার দয়ায়। নিজের ইচ্ছায় ভালোবাসার মানুষটাকে বিয়ে করলাম, তাকেও খুন করলো। আমি কোনো ভুল করিনি। আর তুই আমার পেটের ছেলে হয়ে আমার সংসার ভাঙলি, আমার জন্য সতীন নিয়ে এলি। তোকে আমি শান্তিতে থাকতে দেই কি করে? আমজাদ চৌধুরী তাচ্ছিল্যের গলায় বলল, তাই নাকি কামিনী? তোমার সংসার তা কবে আমাকে স্বামীর অধিকার দিয়েছ? আমাদের কি আদৌ কোনো সংসার ছিল? আমি তোমাকে ভালোবাসি আমজাদ। কামিনী চৌধুরীর কাতর গলা শুনে আমজাদ চৌধুরী মলিন হাসলো। কামিনী চৌধুরীর চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, সত্যিই কি ভালোবাসো কামিনী? আমি বিয়ের সময়ই তোমাকে বলেছিলাম আমজাদ, আমরা কখনো স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক সম্পর্কে থাকবো না। তুমি সব মেনেই আমাকে বিয়ে করেছিলে। তাহলে আজ অভিযোগ কেন?
আমজাদ চৌধুরী আর কিছু বলল না, মুখ ঘুরিয়ে নিল কামিনী চৌধুরীর থেকে। আশমিন, অমি আর আশিয়ানের থেকে ছাড়িয়ে নিল কামিনী চৌধুরীকে। আরেকবার তাকে বুকের সাথে জড়িয়ে ধরল। নূর চুপ করে আশমিনকে দেখে যাচ্ছে। আজ আশমিনকে তার স্বাভাবিক লাগছে না। কামিনী চৌধুরী ছটফট করছে ছোটার জন্য, আশিয়ানকে বেমানের রক্ত বলে গালাগালি করছে। আশমিন তার মাথাটা বুকের সাথে চেপে ধরে তলপেটের পরপর 3 বার শুট করে দিল। আশমিনের রক্ত লাল চোখ থেকে গড়িয়ে পড়া পানি কামিনী চৌধুরীর কপালে এসে পড়ল। সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কামিনী চৌধুরী কয়েকবার ঘুমিয়ে সাথে সাথেই শান্ত হয়ে গেছে। আশমিন তার নিথদেহ এখনও নিজের বুকে আগলে রেখেছে। বুক থেকে মাথাটা একটু আগলা করে কপালে চুমু খেয়ে আবার মাথাটা বুকে চেপে ধরে ধরা গলায় বলল, আমাকে কেন ভালোবাসলে না আম্মু? একটু ভালোবাসলে কি হতো? কেউ আমাকে কেন ভালোবাসে না? আমি কি এতই খারাপ বলো? আমি তো তোমাদের খুব ভালোবেসেছিলাম। তাহলে আমাকে কেন তোমরা একটু ভালোবাসা দিলে না? আমাকে কেন তোমার খুনি হতে হলো আম্মু? যে হাত দিয়ে আমি তোমাকে খুন করেছি সে হাত আমি কিভাবে বয়ে বেড়াবো? আমার বেঁচে থাকাকে কেন এমন যন্ত্রণাময় করে দিলে? কামিনী চৌধুরীর নিস্তেজ দেহ নিয়েই ফ্লোরে বসে পড়ল আশমিন। নূর 2 হাত দিয়ে মুখ চেপে দাঁড়িয়ে আছে। আমজাদ চৌধুরীর হাত কাঁপছে। অমি এসে তার কাছ থেকে বাবুকে নিয়ে নিল। আশিয়ান অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে কামিনী চৌধুরীর নিথর দেহের দিকে। আমজাদ চৌধুরী আশমিনের বুক থেকে কামিনী চৌধুরীকে নিজের কাছে নিলেন। তার সারা মুখে আদরে আদরে ভরিয়ে দিয়ে ঠুকরে কেঁদে উঠলেন। তোমাকে এভাবে বুকে রাখা আমার স্বপ্ন ছিল কামিনী। আমি চেয়েছিলাম আমার বুকের উষ্ণতা তুমি উপভোগ করো। আমি তোমাকে বুকে নিয়েছি ঠিকই, কিন্তু তুমি উপভোগ করছো না। তুমি কেন এমন বিনাশিনী হলে? আমার মায়াবিনী হয়ে কি বেঁচে থাকতে পারতে না? তুমি ছাড়া আমি কিভাবে থাকবো? তোমার এই দেহে প্রাণ নেই ভাবতেই আমার দম বন্ধ হয়ে আসছে। আমাকে কিসের শাস্তি দিলে কামিনী? আমি তো শুধু ভালোবেসেছিলাম, একটুও খাদ রাখিনি আমার ভালোবাসায়। তাহলে কেন? নূর পাথর চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিনের এক হাতে কামিনী চৌধুরীর হাত। আশমিনকে দেখে মনে হচ্ছে একটা প্রাণহীন দেহ বসে আছে। নূরের কানে শুধু একটা কথাই বাজছে, কেউ আমাকে কেন ভালোবাসে না? তাহলে কি নূর আশমিনকে ভালোবাসেনি? নূরকে অমি এক হাতে ধরে রেখেছে। সানবি নীরবে চোখের পানি ফেলছে। আশমিনের জন্য তার বুকটা হুহু করে উঠছে। তার স্যার ভালো নেই, সত্যি তাকে কেউ ভালোবাসে না। সেই শুধু বুক উজাড় করে সবাইকে ভালোবেসে গেল। আশমিন আমজাদ চৌধুরীর কাছে থেকে কামিনী চৌধুরীকে সরিয়ে নিজের দিকে টেনে নিল। বাহাদুরকে ইশারায় কিছু বলে কামিনী চৌধুরীকে কোলে নিয়ে সাথে সাথে বেরিয়ে গেল রুম থেকে। আমজাদ চৌধুরী আশিয়ান তার পিছু নিতে চাইলে তাদের আটকে দিল বাহাদুর। সানবি বাবুকে মেয়ে গার্ডের কোলে দিয়ে দৌড়ে বেরিয়ে গেল আশমিনের পিছু পিছু। আমজাদ চৌধুরী বাহাদুরের দিকে রক্তিম চোখে তাকিয়ে বলল, আমার সামনে থেকে সরে যাও বাহাদুর, না হলে আজ আমার হাতে অনর্থ হয়ে যাবে। কোথায় নিয়ে গেল কামিনীকে? পথ ছাড়ো, আমাকে কামিনীর কাছে যেতে দাও। বাহাদুর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। নূর এক কোণে চুপ করে বসে আছে। তার ভালো খারাপ কোনো অনুভূতিই হচ্ছে না। আশমিন এত পাষাণ কী করে হলো? যাই হোক না কেন, কামিনী চৌধুরী তার মা, তাকে সে কিভাবে গুলি করতে পারলো? নূরের মাথা ধরে যাচ্ছে। আশিয়ান বাহাদুরকে সরিয়ে খুব সহজেই বেরিয়ে গেছে। তার কাছে বাহাদুর দুধবাত। নূরের জন্য খারাপ লাগছে তার। বাস্তবতার মুখোমুখি হলে মেয়েটা আবার কি করে বসে কে জানে। এখানে তারও কিছু ভূমিকা আছে, তা পালন করতেই তাকে ছুটতে হচ্ছে। আমজাদ চৌধুরী হতভম্ব চোখে শুধু সব দেখেই গেল। তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। বাহাদুর অমিকে কিছু বলতেই অমি আমজাদ চৌধুরী, নূর আর বাচ্চা কাচ্চা নিয়ে নূর মঞ্জিলের দিকে রওনা হলো। নূর চুপ হয়ে সব মেনে নিচ্ছে, খেলার শেষ দৃশ্য দেখার অপেক্ষায়। আশমিন মানুষটা তার কাছে একটা গোলকধাঁধার মতো। তাকে বুঝতে চাওয়া আর অদৃশ্য গুহায় নিজেকে হারিয়ে ফেলা একই কথা। আপাতত নিজের সুস্থ হওয়াটা খুব জরুরি, তবেই না খেলা জমবে। আশমিন কামিনী চৌধুরীকে নিয়ে কোথায় গেছে তা কেউ জানে না। সানবি আর আশিয়ান কেউই তার নাগাল পায়নি। সানবির ফোনে আশমিনের SMS আসতেই সানবি কাজে লেগে পড়ল। এতক্ষণ কামিনী চৌধুরীর জন্য খারাপ লাগলেও আবার তার মনটা বিষিয়ে উঠল। মৃত মানুষের উপর রাগ রাখতে নেই, তবে সানবির রাগ হচ্ছে, ভয়ঙ্কর রাগ হচ্ছে। আশমিনের দেয়া ঠিকানায় আসতেই সেখানে পুলিশকে ফোর্সসহ পজিশন নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখল সানবি। সেখান থেকে সরে গিয়ে নিজেকে লুকিয়ে ফেলল সে। তাকে কেউ এখানে দেখলে স্ক্যান্ডাল হতে সময় লাগবে না। গত কয়েক মাসে গায়েব হওয়া মেয়েগুলো এখানেই আছে। তাদের মধ্যে কিছু কিছু মেয়েকে পাচার করে দেওয়া হয়েছে চড়া দামে। আশমিনের মেয়েদেরও বিক্রি করে দিতে চেয়েছিল কামিনী চৌধুরী। না জানি এভাবে আরও কত মায়ের বুক সে খালি করে দিয়েছে। পাচার চক্রের মেন মাথাই ছিল কামিনী চৌধুরী। আশিয়ানের দুবাইতে অস্ত্রের ব্যবসা আছে, সেখানকার মাফিয়া সে। তবে মেয়ে পাচারের সাথে সে জড়িত নয়। কামিনী চৌধুরীর এই চক্রের খবর আশিয়ানই আশমিনকে দিয়েছে। আশমিন নিজেই সব কিছু করেছে। একজন মন্ত্রীর
মা নারী পাচারকারী? বিষয়টা জানাজানি হলে জনগণের তুপের মুখে পড়তে হবে। তার পুরো পরিবারকে, তার রাজনৈতিক কেরিয়ার ধ্বংস হয়ে যাবে এক মুহূর্তে। তবুও সে এসব কিছু তোয়াক্কা করেনি। আশিয়ানের মাধ্যমে অনেকবার কামিনী চৌধুরীকে বোঝানোর চেষ্টা করেছে, ফলাফল শূন্য। কিন্তু তার মেয়েদের সাথে যখন একই কাজ করতে চাইল, তখন আসমিন শান্ত থাকতে পারল না। তার 15 দিনের মেয়েদের জন্য যদি তার এত কষ্ট হয়, তাহলে যারা 15-20 বছর লালন পালন করে নিজের মেয়েদের হারিয়েছে, তাদের না জানি কী অবস্থা। এই সিদ্ধান্ত নিতে তার অনেকবার ভাবতে হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হলে তার পরিবারকেও সে বাঁচাতে পারত না। চারদিকে শত্রুর মেলা, সুযোগ পেলে তাকে শেষ করতে এক মুহূর্তও সময় নেবে না কেউ। জনগণের ভালো করতে গিয়ে নিজের দলেই অনেক শত্রু হয়েছে তার, তাই সব কিছু গোপনেই শেষ করার সিদ্ধান্ত নেয় সে। শহর থেকে দূরে একটা ভাঙা বাড়ির সামনে পুলিশের অবস্থান। সানভি জানে ভিতরে কয়েকজন পাতি গুন্ডা ছাড়া আর কেউ নেই। তবু পুলিশের এত সময় নেওয়া দেখে মেজাজ খারাপ হচ্ছে তার। বাংলা সিনেমার পুলিশের মতো কি ক্লাইম্যাক্স হওয়ার অপেক্ষা করছে নাকি? এদিকে মশা তাকে নিয়ে মনের সুখে পিকনিক করছে। খাজা বাবার ডেক আকারের পেটের অধিকারী পুলিশ অফিসার সিগারেট শেষ টান দিয়ে হেলে দুলে এগিয়ে গেল বাড়ির দিকে। সানভি দীর্ঘশ্বাস ছাড়ল। পুলিশের একটা টিম ভেতরে ঢুকতেই সে সেখানে উপস্থিত হলো। গোলাগুলির মধ্যে যাওয়ার কোনো মানেই হয় না। একটা মাত্র প্রাণের অধিকারী মানুষদের এত রিস্ক নেওয়ার কোনো মানে হয় না। আমজাদ চৌধুরী বিধ্বস্ত অবস্থায় বাড়িতে ফিরল। মায়া বেগম গার্ডের কোল থেকে বাবুকে নিয়ে করুণ চোখে অমির দিকে তাকালো। অমি মাথা নিচু করে ভিতরে চলে গেল। তার কিছু ভালো লাগছে না। এখানে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কোথাও পালিয়ে যেতে ইচ্ছে করছে তার, যেখানে বুক ভরে শ্বাস নেওয়া যায়। নূরকে নিজের রুমে নিয়ে গেল মায়া বেগম। তার মুখটাও শুকিয়ে গেছে। আজ বারবার নিজের অতীত মনে পড়ে যাচ্ছে। নূরকে বিছানায় শুইয়ে দিয়ে বালতি করে হালকা গরম পানি এনে ফ্রেশ করিয়ে দিল। বাচ্চাদের ফিডিং করাতে হেল্প করে নূরের পাশেই উদাস মুখে বসে রইল মায়া বেগম। কামিনী আপা কি আর বেঁচে নেই বৌমা? নূর ঘাড় উঁচু করে মায়া বেগমের দিকে তাকালো। তার উদাস দৃষ্টি ভাবিয়ে তুলল নূরকে। এটা কি শুধু সতীনের জন্য মায়া, নাকি এর পিছনেও অন্য কোনো গল্প আছে? আজকাল কাউকে বিশ্বাস হয় না নূরের। সবার মুখের উপরই যেন এক একটা মুখোশটা না। মায়া বেগমের প্রশ্নের উত্তর দিল না নূর। মায়া বেগমও আর কোনো কথা না বাড়িয়ে চলে গেল। লুবানা আজ সকাল থেকে গায়েব। সে থাকলে এখন নূরের কাছে থাকতে পারত। মায়া বেগমকে নূর খুব একটা পছন্দ করে না, তাই সেও দূরত্ব বজায় রেখে চলে। একজন মেয়ে স্টাফকে নূরের রুমের বাইরে থাকতে বলে মায়া বেগম নিচে চলে গেল। আমজাদ চৌধুরী কামিনী চৌধুরীর রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে আছে। থেকে থেকে ফুপিয়ে ওঠার শব্দ পাওয়া যাচ্ছে। মায়া বেগম সেদিকে না গিয়ে নিজের রুমে চলে গেল। ক্লান্ত দেহ মন এবার একটু বিশ্রাম চায়। 242 জন মেয়েকে উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন লুবানা। পরিস্থিতি আয়ত্তে আসতেই ভিতরে গিয়েছে সানভি। খাজা বাবার ধাঁচের লোকটা আসলেই খুব কাজের। এখন আর তাকে এই নামে ডাকা যাবে না। হি ইজ আ রেসপেক্টেড পারসন। ভিতরে গিয়ে মেয়েগুলোর অবস্থা দেখে বুক কেঁপে উঠল সানভীর। সে পাগল প্রায় হয়ে লুবানাকে খুঁজতে লাগলো। একটা মেয়েও নিজের পায়ে দাঁড়ানোর অবস্থায় নেই। সবাইকে প্রচুর আঘাত করা হয়েছে। এখানে নিয়োজিত থাকা লোকগুলো ক্রসফায়ারে মারা গেছে। আসমিনের অর্ডারেই তাদের ক্রসফায়ার দেওয়া হয়েছে। নইলে সত্যি বেরিয়ে আসতে সময় লাগবে না। সানভি চারদিকে খুঁজেও যখন লুবানাকে পেল না, তখন তার হাত পায়ে কাঁপুনি উঠে গেল। ও ঠিক আছে তো? এই প্রশ্ন তার মাথায় যন্ত্রণা শুরু করে দিল। স্যার, এখানে একটা মেয়ে পড়ে আছে, মনে হয় না বেঁচে আছে। এক কনস্টেবলের ডাকে সবাই সেদিকে তাকালো। সানভির বুক অসম্ভব কাঁপছে। পুলিশ অফিসার যাওয়ার আগেই সানভি দৌড়ে গেল সেদিকে। লুবানাকে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখে স্থির হয়ে দাঁড়িয়ে গেল। ফর্সা মুখ রক্তিম আকার ধারণ করেছে তার। সামনে আগানোর সাহস কুলিয়ে উঠতে পারছে না সে। লুবানার সারা শরীরে মারের দাগ স্পষ্ট। সানভি কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেল লুবানার দিকে। হাঁটু গেড়ে বসে আলতো হাতে সোজা করল লুবানাকে। শাবানা, এই শাবানা। গালে হালকা চাপড় দিতেও ভয় করছে সানভীর। পাশে এসে ব্যথা পায়। নাকের কাছে হাত দিয়ে চেক করতেই দেখলো হালকা নিঃশ্বাস পড়ছে। তড়িঘড়ি করে পাজা কুলে তুলে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল সানভি। একজন কনস্টেবলও গেল তার সাথে। মেয়েটাকে এখানে পাওয়া গেছে, তাই তাকে এভাবে যেতে দেওয়া যায় না। মামুনি কোথায় ভাই? আসমিন বিরক্ত চোখে তাকালো আশিয়ানের দিকে। কপাল কুঁচকে গমগমে গলায় বলল, তোমাকে আমার বিরক্ত লাগছে আশিয়ান। এখান থেকে যাও। ভাই হিসেবে একটা পরামর্শ দিচ্ছি। এখনও সময় আছে, ভালো হয়ে যাও। আমি নিজের মাকেই ছাড় দেইনি। সেখানে তুমি তো সৎ সম্বন্ধী। মিসেস চৌধুরীর কথা আর কখনো জানতে চাইবে না। পৃথিবী থেকে আর তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে, তাই তাকে নিয়ে কথা না বলাই তোমার জন্য ভালো। আশিয়ান তীক্ষ্ণ চোখে তাকালো আসমিনের দিকে। ওই ঘটনার আজ 1 সপ্তাহ পার হয়ে গেছে। আসমিন সেদিন অনেক রাতে বাসায় এসেছিল। কাউকে কিছু না বলেই নিজের রুমে 2 দিন দরজা বন্ধ করে বসেছিল। 2 দিন পর যখন রুমে থেকে বেরোলো, তখন সব কিছু স্বাভাবিক। নূর স্বাভাবিকভাবে অনেকটাই অসুস্থ।
নূর শারীরিকভাবে অনেকটাই অসুস্থ, মেয়েদের নিয়ে আরও নাজেহাল অবস্থা। একটা ঘুমালে আরেকটা জেগে বসে থাকে, কারোর কোলে দিলে চিৎকার করে কান্না শুরু করে দেয়। একমাত্র নূর আর আসমিনের কাছেই তারা শান্ত থাকে। মাঝে মাঝে তো নূরের কোলেও থাকতে চায় না। 2 ইঞ্চি মেয়েরাই তার কলিজা ভেজে দিচ্ছে। একেবারে বাপের মতো হয়েছে, বেয়াদব। রাতে টিউবলাইটের মতো চোখ দুটো খোলা থাকে, তাদের একটাও রাতে ঘুমায় না। তবে নূরকে জাগতে হয় না। আসমিন সারা রাত মেয়েদের নিয়ে বসে থাকে। মন্ত্রিসভার গভীর সমস্যা নিয়ে মেয়েদের সাথে আলোচনায় বসে। মেয়েরাও গোল গোল চোখ করে বাপের মুখের দিকে তাকিয়ে থাকে। মাঝে মাঝে প্যাপু শব্দ করে নিজেদের মতামত দেয়। মেয়েদের মতামত এ আসমিন নতুন উদ্যমে আবার নতুন আলোচনা শুরু করে। এসব দেখে মাঝে মাঝে অসহায় চোখে তাকিয়ে থাকে নূর। এত মাস পেটে রেখে শত্রুর দোসর জন্ম দিল সে। গতকাল লুবানাকে বাড়ি নিয়ে এসেছে। অত্যন্ত গোপনীয়তার সাথে লুবানার ট্রিটমেন্ট করিয়েছে আসমিন। মূলত কামিনী চৌধুরীর পরিকল্পনা জেনে ফেলায় লুবানার এই করুণ পরিণতি। তার এক হাত ভেঙে গেছে, নির্মমভাবে মারা হয়েছে তাকে। এক চোখ ফুলে আছে। শারীরিক অবস্থা আরেকটু স্টেবল হলে তার চোখ অপারেশন করা হবে। এখন এক চোখে দেখতে পায় না লুবানা। ফুলে যাওয়ার কারণে চোখ বন্ধ হয়ে আছে। শরীরের বিভিন্ন জায়গায় থেতলে গিয়েছে। যন্ত্রণায় মাঝরাতে চিৎকার করে কাঁদত লুবানা। তাই তাকে বেশিরভাগ সময় ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়। সানভি এই কয়দিন লুবানার সাথেই ছিল, তবে সবসময় থাকতে পারেনি। আসমিনের সাথেও থাকতে হয় তাকে। লামিম সারাক্ষণ বোনের সাথে থেকেছে। এই একটা মাত্র বোন ছাড়া আর কেউ নেই। যন্ত্রণায় ছটফট করে যখন লুবানা কেঁদে উঠত, তখন তার সাথে লামিমও কেঁদে ফেলত। সানভি অসহায় চোখে ভাই বোনের কান্না দেখত। লামিমকে বুকে জড়িয়ে শান্ত করলেও লুবানার কষ্ট কমাতে পারত না। নিজেকে তখন কতটা অসহায় লাগতো একমাত্র সানভিই জানে। আসমিনের সাথে আমজাদ চৌধুরীর সম্পর্ক ভালো যাচ্ছে না। সে আসমিনের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। সারাদিন কিছু একটা চিন্তা করে ঘুমলে থাকে। আসমিন দেখেও কিছু বলে না। তাকে সময় দিচ্ছে নিজেকে সামলে নেওয়ার। মায়া বেগমও নিজের মতোই থাকে। নিজের মতো কাজ করে রুমে গিয়ে বসে থাকে। কারোর সামনে পড়তে চায় না। নিজেকে খুব উটকো লাগে তার। তবে এখানে থাকা ছাড়া তার কোনো গতি নেই। ভালোই তো আছে। আসমিন তাকে খুব সম্মান করে, আর কি চাই। ইদানিং আসমিনের রাজনৈতিক নেতাদের সাথে কিছুটা মতবিরোধ হচ্ছে। দলের সঙ্গে তাল মিলিয়ে চলতে হিমশিম খেতে হচ্ছে। চারদিকে শুধু দুর্নীতি। মন মেজাজ খারাপ হয়ে যায় এসব দেখলে। যে যেভাবে পারছে লুটিপুটে খাচ্ছে। মিটিংয়ে তাদের সাথে কথা কাটাকাটি করে ক্ষিপ্ত মেজাজে বাসায় এসেছে আসমিন। নিজের রুম থেকে ফ্রেশ হয়ে সোজা নূরের রুমে চলে গেল সে। মেয়েরা দোলনায় ঘুমিয়ে আছে। নূর তাদের কাপড় ভাঁজ করে রাখছে। আসমিন সোজা গিয়ে নূরের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মাথার রগগুলো দপদপ করছে। নূর হাত থামিয়ে আসমিনের দিকে তাকালো। ক্লান্ত মুখটা দেখে মায়া হলো তার। দীর্ঘশ্বাস ছেড়ে চুপচাপ বসে রইল। এমন ধোঁয়াশা ভালো লাগছে না তার। নিজের মনে কথাগুলো গুছিয়ে শান্ত গলায় বলল, আব্বুকে মিসেস চৌধুরী মেরেছে, তাই না? আসমিনের নির্লিপ্ত গলা শুনে হতাশ হলো নূর। ক্লান্ত গলায় বলল, তাহলে আমার কাছে দোষী সাজলেন কেন মন্ত্রী সাহেব? আসমিন নূরের কথার জবাব দিল না। নূরের পেটে চুমু খেয়ে ম্লান গলায় বলল, মামিমার কাছে যাবে নূর। মামিমার কাছে যাবে নূর? চমকে উঠল নূর। পুরো শরীর কাঁপছে তার। মনে হচ্ছে ভুল শুনেছে। কাঁপা কাঁপা গলায় বলল, কি বললেন আপনি? আসমিন দীর্ঘশ্বাস ছেড়ে সোজা হয়ে বসল। হাতের আঁচলে নূরের মুখটা নিয়ে তার কম্পমান ঠোঁটে চুমু খেয়ে বলল, তোমার মা বেঁচে আছে নূর। কাল আসছে এখানে। মিসেস চৌধুরী তাকে কানাডায় আটকে রেখেছিলেন। মামিমার কোমরের নিচের অংশ প্যারালাইজড হয়ে গেছে। তো তাহলে ওই লাশ অন্য কারো ছিল। অ্যাক্সিডেন্টে তোমার মায়েরই হয়েছিল। তবে সে বেঁচে ছিল, কোমর পর্যন্ত প্যারালাইজড হয়ে গিয়েছিল। মিসেস চৌধুরী তোমার বাবার সাথে তোমার মাকে ভালোবাসার মানুষ হারানোর যন্ত্রণা দিতে চেয়েছিল। তাই তাকে কানাডা নিয়ে গিয়েছিল সবার অগোচরে। নিজের অক্ষমতার জন্য তোমার মাও ফিরে আসতে পারেনি, যদিও তাকে এত বছর বন্দি করে রাখা হয়েছিল। নূরের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। তার মা বেঁচে আছে? কামিনী চৌধুরী এতটা পাষাণ কী করে হতে পারল? সে কত রাত নির্ঘুম কাটিয়ে মায়ের জন্য কান্না করত। কামিনী চৌধুরী দেখে বিরক্ত হয়ে ডং বলে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিত। নূর রাগে কাঁপতে লাগলো। ধরা গলায় চিৎকার করে বলল, আপনার মা একজন সাইকো মন্ত্রী সাহেব, পাগল সে। সুস্থ মানুষ কখনো এমন নিকৃষ্ট হতে পারে না। আসমিন নূরকে আগলে রাখলো বুকে। নূরের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, তুমি ঠিক বলেছ নূর। সে মেন্টালি সিক ছিল। ভালো হোক খারাপ হোক, সে আমার মা ছিল নূর। তাই তাকে নিয়ে আর কিছু বলো না। আমার কষ্ট হয়, বুকটা ফেটে যায়। আমি আমার আম্মুকে খুব ভালোবাসি নূর। সে যা করেছে তার শাস্তি সে পেয়ে গেছে। তাকে আর অসম্মান করে কিছু বলো না। কথাগুলো বলতে বলতে আসমিনের গলা ধরে এলো। নূর বুঝতে পেরে চুপ করে সম্মতি দিল।
যে নেই তাকে নিয়ে আর কটু কথা বাড়াতে চায় না সে। আসমিনকে জড়িয়ে ধরে বসে রইল চুপচাপ। উত্তেজনায় তার হাত পা কাঁপছে। কাল সে তার মায়ের দেখা পাবে। এতগুলো বছর পর সে তাকে নিজের চোখের সামনে দেখবে ভাবতেই সারাদিনের ক্লান্তি পালিয়ে গেল। আসমিন নূরের মাথায় চুমু খেয়ে নিজের মেয়েদের কাছে গেল। একজন ঘুমিয়ে আর একজন চোখ পিটপিট করে তাকিয়ে আছে। আসমিন হালকা হেসে তাকে তুলে নিল। দুজনের নাম দেওয়া হয়েছে সুখ পাখি। ভালো নাম, বড় করে আকিকা দিয়ে রাখা হবে। এত ঝামেলায় নাম ঠিক করা হয়নি। নূর অবশ্য মেয়েদের নাম আগে থেকেই ঠিক করে রেখেছে। তবে আসমিন তা মানতে নারাজ। এ নিয়ে দুজনের কয়েক দফা ঝগড়াও হয়ে গেছে। তাই আপাতত তাদের সুখ আর পাখি বলেই ডাকে সবাই। এই ঝগড়ার প্রতিশোধ আসমিন আর 10 দিন পর নিবে। শুধু একটু সুস্থ হয়ে নেক অসভ্য মেয়ে। মেয়েকে আদর করতে করতে আর চোখে তাকালো আসমিন। নূর মনের আনন্দে গুনগুন করছে। সুখকে দোলনায় শুয়ে ধীর পায়ে নূরের কাছে গেল। নূরকে জাপটে ধরে নেশালো গলায় বলল, বউ আমার প্রেম পাচ্ছে, হবে না কি একটু? নূর ভয়ার্ত চোখে তাকালো আসমিনের দিকে। তার কাছে পারমাণবিক বোমার চেয়েও এই কথাটা বেশি ভয়ঙ্কর। শুকনো ঢুক গিলে আমতা আমতা করে বলল, কি সব বাজে কথা, দূরে থাকুন। আসমিন কবে কার কথা শুনেছে? সে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। নিজের মন ভরে আদর করে নূরের ভেজা চোখে চুমু খেলো। ফোলা ঠোঁটের দিকে তাকিয়ে দুঃখী দুঃখী গলায় বলল, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও বউ, মন ভরে ভালোবাসতে পারছি না তো। নূরের ইচ্ছে করলো ছাদ থেকে লাফ দিয়ে মরে যেতে। আসমিনকে ধাক্কা দিতে দিতে বলল, আপনি একটা অসহ্য মানুষ, আমার কাছে আসবেন না, লুটেরা কোথাকার। আসমিন শব্দ করে হেসে উঠল। নূরকে আদর করতে করতে বলল, সুন্দরী বউ লুটেরা, হু হা হা হা। এই ছিল ইটপাটকেলের 34 থেকে 36 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।